আজকে যে সত্য ঘটনাটা শোনাবো সেটা মুম্বাইয়ের একটা ঘটনা, কিন্তু ঘটনাটা যার সাথে ঘটেছিল সেই মেয়েটা সে ছত্তিশগড়ের রায়পুর শহরের বাসিন্দা ছিল। তো মেয়েটার বাবা সে একজন সরকারি রিটায়ার্ড ইঞ্জিনিয়ার, তার 3 মেয়ে 1 ছেলে। 3 মেয়ে 1 ছেলের মধ্যে সবথেকে ছোট মেয়ে তার নাম ছিল রূপাল ওগ্রে। ছোটবেলা থেকেই রূপাল পড়াশোনায় খুব ভালো ছিল। বড় হওয়ার পরে তার ইচ্ছা হয় যে সে আকাশে উড়বে, সে এয়ার হোস্টেস হবে। তো এয়ার হোস্টেস হওয়ার জন্য সে বিভিন্ন চেষ্টাও করছিল, ঠিক যেমনভাবে পড়াশোনা করার দরকার তেমনভাবে পড়াশোনা করছিল। প্রথম জীবনে মানে ছোটোবেলাকার পড়াশোনাটা রায়পুরে হয়েছিল, তারপরে উচ্চশিক্ষার সময় সে চণ্ডীগড়ে গিয়ে পড়াশোনা করেছিল। তারপরে সে এয়ার হোস্টেস হওয়ার জন্য বিভিন্ন পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করেছিল। এক সময় একটা বেসরকারি এয়ারলাইন্সে তার চাকরি হয়ে যায়। চাকরির আগে তাকে 6 মাসের ট্রেনিং করতে হবে, আর ট্রেনিংটা হবে মুম্বাইতে। তো মুম্বাইতে ট্রেনিং করার জন্য সে যায়। অলরেডি মুম্বাইয়ের আন্ধেরি এলাকায় AK কোঅপারেটিভ হাউসিং সোসাইটি বলে একটা সোসাইটি ছিল, সেখানকার ভাড়ার একটা ফ্ল্যাটে 306 নম্বর রুমে তার খুড়তুতো বোন ঐশ্বরিয়া ওগ্রে থাকতো। তো তার সাথে বাড়ির লোকরা কথা বলে, দুজনে রুমটা শেয়ার করতে শুরু করে যে 2 বোন একসাথে থাকবে। তার বোন ঐশ্বরিয়া সে সেখানকার ICICI ব্যাংকে কাজ করত আগে থেকেই। মে মাসে রূপাল মুম্বাইতে গেছিল। আগস্ট মাসে রাখির ফেস্টিভ্যাল আসে, ভাইকে রাখি বাঁধার জন্য রূপাল আর রূপালের বোন ঐশ্বরিয়া দুজনেই রায়পুর চলে যায়, হোমটাউন। সেখানে তারা রাখির অনুষ্ঠান হবে, কিন্তু তার আগের দিন রূপালের অফিস থেকে কোনো অফিসিয়াল ডকুমেন্টের দরকার ছিল, রূপালকে ডেকে নেওয়া হয়। তার এয়ারলাইন্সের হেড অফিস ছিল দিল্লিতে। তো রূপালকে বলা হয় সেই ডকুমেন্টগুলো নিয়ে দিল্লিতে গিয়ে দেখা করতে। রূপালের আর রাখি বাঁধা হয়নি ভাইকে। রূপালের যে বোন সে থেকে যায় রায়পুরেই, আর রূপাল ফ্লাইটে করে দিল্লি চলে আসে। দিল্লিতে গিয়ে নিজের বিভিন্ন অফিসিয়াল যে কাজগুলো ছিল সেগুলো করে নেওয়ার পরে সে কিন্তু আর রায়পুর ফিরে যায়নি, কারণ কি তার ছুটি ছিল না। সে মুম্বাইতে চলে আসে। মুম্বাইতে নিজের ফ্ল্যাটে এখন কিন্তু সে একাই আছে। তার যে বোন সঙ্গে যে ছিল সে এখন রায়পুরে আছে। এবার ঘটনার দিন 3 সেপ্টেম্বর 2023 ছিল সানডে। সকালবেলায় রূপালের পুরো ফ্যামিলির লোকজন, বাবা মা, অন্যান্য আত্মীয় স্বজন যাদের রূপালের সাথে কথা বলার দরকার, কিছু বন্ধু বান্ধব, সবাই রূপালকে সানডেতে ফোন করত, কারণ সবাই জানতো যে রূপালের সানডে ছুটি থাকে, অন্য সময় সে ব্যস্ত থাকে। তো সকাল থেকেই এরকম ফোন হয়, অনেক বন্ধু বান্ধবী সবার সাথেই ফোন হচ্ছিল। সকালবেলায় 11:30টার সময় রূপালের বাবা রূপালকে ফোন করে। 10:30টার সময় কিন্তু রূপালের বাড়িতে মায়ের সাথে রূপালের কথা হয়েছিল। তারপরে 11:30টার সময় তার বাবা ফোন করে, ফোনটা রিসিভ হয় না, ফোনটা সুইচ অফ ছিল। বাবা চিন্তা করছিল। তারপরে বাবা ভাববে যে মেয়ে তো মাঝে মাঝে ব্যস্ত থাকে, হয়তো কোনো কাজে আছে, তো নিশ্চয় মিসড কল দেখে মেয়ে ফোন করবে। দুপুর চলে আসে, দুপুর গড়িয়ে বিকেল হয়, মেয়ের ফোন আসে না। সেই মাঝখানের সময়টাতে রূপালের ফ্যামিলির সব লোকজন, মা বাবা দাদা দিদি, সবাই বারবার রূপালকে ফোন করে, কিন্তু রূপাল ফোন রিসিভ করছিল না, ফোনটা অনও হচ্ছিল না। তারা খুব চিন্তায় পড়ে। তারা তখন ঐশ্বরিয়াকে ফোন করে ব্যাপারটা জানায়। ঐশ্বরিয়াকে বলে যে তোমার যদি কেউ চেনা জানা থেকে থাকে মুম্বাইতে, তো তুমি একটু তাকে বলো না, ওখানে গিয়ে খোঁজ নেবে। সে সঙ্গে সঙ্গে নিজের অফিসের একজন কলিগ যে তার বন্ধু ছিল তাকে বলে, রিকোয়েস্ট করে যে একটু যাও আমার ফ্ল্যাটে, গিয়ে দেখো আমার বোন থাকে, সে কেন ফোন রিসিভ করছে না। যখন সে যায় তখন বাজছে রাত্রেবেলায় 8:30। 8:30টার সময় সে গিয়ে বারবার দরজায় ডোরবেল বাজায়, কিন্তু দরজা কেউ খোলে না। সে আবার ঐশ্বরিয়াকে ব্যাপারটা জানায়। ঐশ্বরিয়া আর রূপাল দুজনেই একটা রেন্টের ফ্ল্যাটে থাকতো, আর ফ্ল্যাটের যে ওনার ছিল সে সেখানে থাকতো না, অনেক দূরে থাকতো। তো তার কাছে যেহেতু চাবিটা জোগাড় করা যাবে না, সেই জন্য ঐশ্বরিয়া নিজের কলিগকে বলে যে বাইরেই একটা
চাবি তৈরি করার লোক আছে, তাকে নিয়ে যাও আর ওই বাড়ির একটা ডুপ্লিকেট চাবি বানাও, বানিয়ে দরজা খুলে দেখো কি হয়েছে, আমরা এত দূর থেকে সবাই খুব চিন্তা করছি। সেই ছেলেটা বাইরে যায় আর যাওয়ার সময় গেটে জানিয়ে দেয় যে এই ধরনের একটা ঘটনা ঘটেছে, ভেতর থেকে লক আছে কিন্তু দরজা খুলছে না মেয়েটা, সকাল থেকেই তার ফোন সুইচ অফ। এবার বাইরে থেকে একটা চাবি তৈরি করার লোককে ডেকে নিয়ে যাওয়া হয়, চাবি তৈরি হয়, ডুপ্লিকেট চাবি দিয়ে ফ্ল্যাটের দরজা খোলা হয়। দরজা খুলতেই সবাই অবাক হয়ে যায়, মেঝেটা রক্তে ভরা। রক্তের দাগ দেখে বোঝা যায় যে কাউকে টানতে টানতে ওয়াশরুমের দিকে নিয়ে যাওয়া হয়েছে। ওয়াশরুমে গিয়ে দেখা যায় যে রূপাল পড়ে রয়েছে। রূপালের গলায় আঘাতের চিহ্ন রয়েছে দুটো, খুব ডিপ সেই চিহ্নগুলো। সেখান থেকে রক্ত বেরোতে বেরোতে একসময় শুকনো হয়ে গেছে, আর রক্ত বেরোচ্ছে না, মানে বেশ অনেকক্ষণ আগেই এই ধরনের ঘটনাটা ঘটে গেছে। রূপালের বাড়িতে জানানো হয়, তারা সেখান থেকে রওনা হয়ে যায়। এদিকে পুলিশকেও জানানো হয়, পুলিশ বডিটাকে নিয়ে যায় পোস্টমর্টমের জন্য। পোস্টমর্টম হয়ে যায়, যৌন উৎপীড়নের কোনো চিহ্ন ছিল না, শুধু আঘাত করে মেরে ফেলা হয়েছিল। কিন্তু মেরে ফেলার আগে রূপাল আত্মরক্ষার অনেক চেষ্টা করেছিল, এটা দেখেই বোঝা যায় ঘরের অবস্থা দেখে। ঘরের সব জিনিস ছড়ানো ছিটানো ছিল, কিন্তু বাড়ি থেকে কিচ্ছু চুরি হয়ে যায়নি। যে এসছিল সে কিন্তু চুরি করার উদ্দেশ্যে আসেনি, কারণ বাড়ির সব জিনিস যেমন ঠিক তেমনই ছিল। এবার পুলিশ সিসিটিভি চেক করছিল। পুলিশ ফোর্সফুল এন্ট্রির কোনো চিহ্নও পায়নি। তার মানে পুলিশ বুঝেছিল যে যে এই ঘটনাটা ঘটিয়েছে রূপাল তাকে চিনত, রূপাল তাকে নিজে দরজা খুলে ভেতরে ঢুকিয়েছে। সিসিটিভি চেক করা হয়। সিসিটিভি চেক করার পরে সেদিন সানডে ছিল, খুব বেশি লোকজন সেই অ্যাপার্টমেন্টে, বিশেষ করে সেই ফ্লোরে আসেনি। সিকিউরিটি গার্ডদের যে একটা অফিস রয়েছে সেখানে রেজিস্টার চেক করা হয়, যেখানে ফ্ল্যাটের ভেতরে কেউ এলে একটা নাম, সিগনেচার, অ্যাড্রেস, ফোন নাম্বার, বাইরের কোনো লোক আসার আগে ওগুলো লিখে ভেতরে আসতো। সেগুলোও দেখা যায়। দু একজন ডেলিভারি বয় ছাড়া সেখানে নতুন কেউ আসেনি। বাকি 35 জনকে ওই সিসিটিভিতে দেখা যায় রূপালের ফ্ল্যাটের আশেপাশ দিয়ে হাঁট। সেই 35 জনই কিন্তু ওই অ্যাপার্টমেন্টেরই বাসিন্দা ছিল। তারা সানডে ছুটি ছিল, তারা যে যার বাড়িতেই ছিল, কোনো কাজে কর্মে তারা বেরিয়েছিল, বাইরে থেকে কেউ আসেনি বা রূপালের ফ্ল্যাটে কেউ ঢোকেনি। পুলিশ এবার যেখানে সিকিউরিটি গার্ডরা রয়েছে তাদের কাছে সেই লিস্টটা চায়, যেখানে হাউসকিপিংয়ের বিভিন্ন স্টাফ বা যারা ক্লিন করে তারা, বা মেড যারা রান্না করে বা কারোর বাড়িতে ঘর পরিষ্কারের জন্য আসে, সেই সমস্ত স্টাফদের একটা লিস্ট পুলিশ চাইছিল। পুলিশ ওই লিস্টটা চাওয়ার পরে মিলিয়ে দেখছিল যে কালকে যারা এসেছিল তারা আজকেও প্রেজেন্ট আছে না কেউ অ্যাবসেন্ট হয়েছে। যদি কেউ অ্যাবসেন্ট হয় তাহলে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করবে বা তার উপরে সন্দেহ করা যায়। পুলিশ দেখে সিকিউরিটির অফিস থেকে যে কজন স্টাফের লিস্ট দেওয়া হয়েছিল তারা সবাই নেক্সট ডে প্রেজেন্ট ছিল সেই অ্যাপার্টমেন্টে। পোস্টমর্টম রিপোর্টে বলা হয় 10:30 থেকে দুপুর 2টোর মধ্যেই এই ঘটনাটা ঘটেছিল। ঘটনার দিন সকালবেলায় 11টার সময় রূপালের এক বন্ধু রায়পুর থেকেই রূপালের সাথে ভিডিও কলে কথা বলেছিল। তার সঙ্গে পুলিশ কথা বলে জানতে পারে যে রূপালের সঙ্গে সে যখন কথা বলছিল তখন তার দরজায় কেউ একজন এসেছিল। রূপাল তার সাথে কথাও বলেছিল, এমনভাবেই কথা বলেছিল যে পরিচিত মানুষের সাথে যেভাবে কথা বলে, আননোন কোনো মানুষ ছিল না। ভিডিও কলে কথা হচ্ছিল কিন্তু ক্যামেরাটা অন্যদিকে হওয়ার দরুন সে দেখতে পায়নি যে দরজাতে কে এসেছিল, কিন্তু সে এটুকু বলেছিল পুলিশকে যে রূপাল তার সাথে একদম পরিচিতর মতোই কথা বলেছিল। এবার পুলিশ বুঝতে পারে যে 11টা পর্যন্ত, তার মানে রূপাল বেঁচে ছিল। যা ঘটনা ঘটেছে 11টার পর ঘটেছে, ওই বন্ধুর সাথে কথা বলে নেওয়ার পর। 4 সেপ্টেম্বর পুলিশ তদন্ত শুরু করে। রূপালের যে ট্রেনিং ইনস্টিটিউট সেখানে যায়, সবার সাথে কথা বলে। রূপালের যে ফোন লিস্ট বা কল ডিটেল সেগুলো খতিয়ে দেখা হয়। পুলিশ চাইছিল যদি রূপালের কোনো কারোর সাথে লাভ অ্যাফেয়ার বা অন্য কোনো শত্রুতা যদি থেকে থাকে সেটা জানতে, কিন্তু পুলিশ দেখে যে রূপালের লাইফে তেমন সন্দেহজনক কিছু ঘটনাই নেই।
রূপাল একজন মা বাবার অনুগত মেয়ে ছিল, তাদেরকে সমস্ত কথা বলেই করতো। তার জীবনে এই পর্যন্ত কোনো প্রেম সম্পর্কর খোঁজও পায়নি পুলিশ। এবার পুলিশ আবার আসে 11টা থেকে 2টো পর্যন্ত যে সিসিটিভি ফুটেজ, ওটা বারবার দেখা হচ্ছিল। দেখতে দেখতে একটা সন্দেহজনক ব্যাপার পুলিশের চোখে পড়ে। সেটা হচ্ছে ওই অ্যাপার্টমেন্টের একজন ক্লিনার বা সাফাই কর্মী, তার নাম ছিল বিক্রম আটওয়াল। ওই ধরনের কাজের স্টাফেদের একটা ইউনিফর্ম ছিল। সে সকালবেলায় ইউনিফর্ম পরেই এসছিল 10:30টার সময়, তাকে সিসিটিভিতে দেখা গেছিল। কিন্তু দুপুরবেলায় 2টোর সময় সে যখন বেরিয়ে যাচ্ছিল, তার জামাটা পাল্টে গেছিল। ওই ফ্ল্যাটের বিভিন্ন লোকজনেদের বা সিকিউরিটির অফিসে গিয়ে পুলিশ জিজ্ঞেস করে যে এই অ্যাপার্টমেন্টে যারা কাজ করতে আসে তারা ইউনিফর্ম পরে আসে, কিন্তু ইউনিফর্মটা চেঞ্জ করে কোথায়? যাওয়ার আগে চেঞ্জ করে নাকি তারা নিজেদের ইউনিফর্মেই থাকে? তারা সবাই পুলিশকে জানায় যে ওখানে যারা ইউনিফর্ম পরে আসে তারা ইউনিফর্ম পরেই আবার যে যার বাড়িতে যায়, দিয়ে সেখানেই ড্রেস চেঞ্জ করে। কেউ তারা এখানে এই পর্যন্ত ড্রেস চেঞ্জ করে না। তাহলে বিক্রম কেন নিজের ড্রেসটা চেঞ্জ করেছিল, এটা খুব জানার ইচ্ছা হয় পুলিশের। বিক্রমকে পুলিশ অ্যারেস্ট করে, নিজের কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। 5 থেকে 8 সেপ্টেম্বর পর্যন্ত আদালত থেকে তার কাস্টাডিটা পুলিশ চেয়ে নেয়। তারপরে তাকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। প্রথম দিকে সে না মেনে নিলেও পরের দিকে সে মেনে নেয় যে সে এই ঘটনাটা ঘটিয়েছে। কিন্তু কেন? সে বলে তার হঠাৎ করে তার উপর রাগ হয়েছিল, সেই জন্য সে এটা করে ফেলেছে। হঠাৎ করে কারোর উপরে রাগ হয়ে যেতেই পারে, কিন্তু সে কেন আগে থেকেই একটা বড় ধরনের ধারালো অস্ত্র নিয়ে এসেছিল সেটা পুলিশ তার কাছে জানতে চায়। আর এটাও জানতে চায় যে সেখানকার কোনো কর্মচারী কিন্তু নিজেদের এক্সট্রা কোনো জামা কাপড় সঙ্গে নিয়ে আসে না। যখন পুলিশ বিক্রমকে ভালোভাবে জিজ্ঞাসাবাদ করে তখন বিক্রম বাধ্য হয়ে যায় বলতে যে সে জেনে বুঝেই এই মার্ডারটা করেছে আর সে কয়েকদিন ধরে প্ল্যান করে এই কাজটা করেছে। তো কেন, কি শত্রুতা তার রূপালের সঙ্গে? তখন সে বলে সে যে কাজ করতো রূপাল সেটাতে খুঁত বের করতো। রূপালের পছন্দ হতো না তার কাজ করা। সে বলতো সিঁড়ি ভালো পরিষ্কার হয়নি। মাঝে মাঝে সে রূপালদের টয়লেট পরিষ্কার করতো, সেটাও রূপালের পছন্দ হতো না। রূপাল খুঁত করতো আর রূপাল আরও নানা রকমভাবে তাকে বেশি করে কাজ করিয়ে নিত। সেই জন্য সে তার উপর রেগেছিল। তার মনে হয়েছিল যে রূপালকে শাস্তি দিতেই হবে। আর সেই প্ল্যানিং করেই সে বড় একটা ধারালো অস্ত্র 3 দিন আগেই কিনে নিজের কাছে রেখেছিল, সেটা নিয়ে এসেছিল। আর ওই ঘটনা ঘটাবার পরে তার জামা কাপড় নিশ্চয়ই নোংরা হয়ে যাবে, সেটা চেঞ্জ করে ফিরে আসতে হবে, সেই জন্য সে নিজের জামা প্যান্টও সঙ্গে করে নিয়ে গেছিল। সে বলার পরে সে জায়গা দেখিয়ে দেয়, সেখানে সেই রক্তমাখা জামা কাপড় আর সেই ধারালো অস্ত্র সব উদ্ধার হয়ে যায়। রূপাল কিন্তু তার কাজ পছন্দ করতো না, মাঝে মাঝে তাকে টুকতো, কিন্তু কখনো তার নামে কোথাও কমপ্লেন করেনি। তাও রূপালের ওপরে একজন সাফাই কর্মী বিক্রমের একটা তুচ্ছ ব্যাপারে এতখানি রাগ হয়ে গেল যে সে তাকে মেরেও ফেলল। বিক্রম আটওয়ালের বয়স ছিল 40। সে একজন বিবাহিত পুরুষ, তার 2 জন ছেলে মেয়েও ছিল। ওই এলাকা থেকে কিছুটা দূরেই একটা গ্রাম ছিল, সেখানে তার 2টো বাচ্চা ও তার স্ত্রীও থাকতো। প্রত্যেক দিন তার স্ত্রী আর সে একসাথেই কাজে আসতো। তার স্ত্রীও সেখানে রান্নাবান্নার কাজ করত কিছু লোকের বাড়িতে। ঘটনার দিন তার স্ত্রীর ছুটি ছিল, সেই জন্য সে আসেনি। বিক্রম একাই এসেছিল। বিক্রম একা আসার পরে 10:30টায় সে কাজে এসেছিল। 11টার পর সে রূপালের ফ্ল্যাটে যায়। রূপাল 2-1 দিন আগে তাকে বলেছিল যে তার ফ্ল্যাটের জলের যে পাইপটা আছে সেটা জাম হয়ে গেছে, জল বেরোচ্ছে না, সে যেন গিয়ে একবার ঠিক করে দেয়। সেটাই ঠিক করতে সে এসছিল, সেই জন্য রূপাল কোনো প্রশ্ন করেনি, দরজা খুলে দিয়েছিল, তার সাথে কথা বলেছিল। 5 থেকে 8 সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ তাকে কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছিল। 8 তারিখে তাকে কোর্টে তোলার কথা ছিল। 8 সেপ্টেম্বর 2023 সকালবেলায় 6টার সময় একজন কনস্টেবল তার সেলের কাছে তাকে খুঁজতে আসে। এসে দেখে সে সেখানে নেই। সব জায়গায় খুঁজে দেখে, তাকে কোথাও পাওয়া যায় না। জেলেরই একটা টয়লেটের দরজা ভেঙে তাকে বের করা হয়। সে নিজের প্যান্ট দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে ফেলেছিল।
আশেপাশের আরও কয়েদি বা যে পাহারাদার তাদের সাথে যখন কথা বলা হয়, একজন গার্ড বলে যে সে খুব মন খারাপ করে এই 3 দিন ধরে কাটিয়েছিল, সে খাওয়া দাওয়াও করতো না। সে ওই গার্ডের সাথে গল্প করেছিল যে সে খুব বড় একটা ভুল করে ফেলেছে, তার এই ব্যাপারটা করা উচিত ছিল না, কিন্তু সে করার পরে তার মনে হয়েছে তার করা ঠিক হয়নি, আর এবারে কিন্তু তাকে সারা জীবনই জেলেই থেকে যেতে হবে যদি সে বেঁচে থাকে। সেই জন্য সে হয়তো এই মৃত্যুর পথটাই বেছে নিয়েছিল।